এসএসসি তে কেমিস্ট্রিতে 90% মার্ক তোলা মোটেই কোনো কঠিন ব্যাপার না, একদম ইজি। তবে তোমাকে এর জন্য কিছু ট্রিক্স বা কিছু কৌশল জানতে হবে। আজকের ভিডিওটা আমি মেইনলি এসএসসি 26 ব্যাচ যারা আছে তোমাদেরকে ডেডিকেট করে হচ্ছে আমি আজকে বানাচ্ছি ভিডিওটা। তো এই ভিডিওতে কেমিস্ট্রির একটা সাজেশন দিব, একদম ফাইনাল সাজেশন, যেইটা তুমি যদি ফলো করতে পারো বা যে এটা যদি তুমি অনুসরণ করতে পারো, বিলিভ মি তুমি একদম ভালো একটা মার্ক তুলবা। 90% প্লাস মার্ক তোলা তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলি আমি। যে একটা চ্যাপ্টার যখন তুমি পড়বা, একটা চ্যাপ্টারে কি তুমি সবকিছু পড়বা লাস্ট মোমেন্টে? সবকিছু তোমার পড়া দরকার নাই। তাহলে তুমি যে একটা চ্যাপ্টার ধরবা, দেখবা যে এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন টপিকস গুলো বেশি বেশি তোমার বোর্ডে আসতেছে। তার মানে এই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, এই টপিকস গুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে তুমি একটা অধ্যায়ের যেগুলো কম আসতেছে এক্সামে, যেগুলো কম আসে, এগুলো তোমার পড়ার কি বেশি প্রয়োজন? বেশি প্রয়োজন নাই। লাস্ট মোমেন্টে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই টপিকস গুলো হচ্ছে আমাদের পড়তে হবে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি। তোমাদের কেমিস্ট্রি যে সিলেবাসটা সেটা হচ্ছে যে এই ৬টা অধ্যায় আছে। এই ৬টাতে ৩, ৪, ৫, ৬, ৭, ১১, তাই না? এই ৬টা অধ্যায় আছে। এখন এই ৬টা অধ্যায়ের মধ্যে তোমার সৃজনশীল দিবে তোমার ৭টা থাকবে, তোমাকে আনসার করতে হবে ৪টা। তার মানে তোমাকে ৪টা আনসার করতে হবে। তাইলে তুমি কোন কোন অধ্যায়গুলো তুমি বেছে নিবা? ধরো তুমি ৬টা অধ্যায় পারো না, তাহলে কি করবা তুমি? তাহলে কি তোমার সবগুলো অধ্যায়গুলো কি পড়তে হবে? না, তোমার সব অধ্যায়ও পড়া লাগবে না তুমি 90% প্লাস মার্ক তোলার জন্য। তাহলে তুমি কি করবা? খেয়াল করো। একটু খেয়াল করো, তোমার এই যে ৩টা অধ্যায় আছে, ৩, ৪, ৫ আর ৬, ৭, ৮, আমি এগুলোকে এইগুলোকে আলাদা করলাম একটু। এই ৩ এবং ৪ থেকে দেখবা যে একটা করে সিরিজ থাকতেছে। মানে এই ২টা থেকে অনেক সময় মিক্স করেও প্রশ্ন দেই। দেখবা যে এই ২টা থেকে ২টা প্রশ্ন আসতেছেই। আর ৫ থেকে ধরো একটা প্রশ্ন আসলো। তাহলে এইখানে এই ৩, ৪, ৫ তোমার পারলে হচ্ছে এখানে মেইনলি কি ৩টা সিকিউ তোমার একদম মানে ইজি হয়ে যাচ্ছে, একদম কমন পড়বে তোমার। তাহলে ৩, ৪, ৫ তুমি ভালো করে পড়লা। এবার 6 চ্যাপ্টার আছে। এইটা যদি তুমি ভালো করে পড়তে পারো, এটা থেকে একটা সিকিউ থাকবে। প্লাস চ্যাপ্টার 7 থেকে ভালো থাকবে, একটা থাকবে। আর 11 থেকে হচ্ছে ২টা কোয়েশন থাকবে আরকি তোমার। তাই না? মেইনলি এটাই হবে দেখবা তুমি। তাইলে তুমি কি সবগুলো অধ্যায় পারো? পারলে ভালো। যদি না পারো তাইলে কি করবা লাস্ট মোমেন্টে? তাইলে লাস্ট মোমেন্টে তোমার সবগুলো পড়া লাগবে না। তুমি দেখবা তোমার কাছে সহজ কোন অধ্যায়গুলো লাগে, সেই অধ্যায়গুলো পড়বা। ধরো তুমি যেকোনো ৪টা সিকিউর জন্য ৪টা অধ্যায় একদম ভালো করে পারলে ৪টা সিকিউ তুমি আনসার করতে পারবা। ৫টা পারলে একটু সেফ থাকবা। আর সব পারলে তো ভালো। সব যদি একটু হইলেও পারো, একদম ধরো তুমি ৫টা অধ্যায় ভালো পারো, আরেকটা অধ্যায় একটু কম পারো। তোমার জন্য ভালো, সমস্যা নাই। তুমি এমসিকিউ তো ভালো করতে পারবা। বাট তুমি তোমার ধরো অবস্থা খুবই খারাপ, যাদের ভালো তারা তো ভালোই, তাদের সমস্যা হবে না। সাজেশন গুলো দেখবা, ফলো করে বেশি বেশি প্র্যাকটিস করো, দেন তোমার এমনও ভালো হবে, ঠিক আছে? আর যাদের হচ্ছে মেইনলি একটু পিছিয়ে আছো তাদেরকে বলি, তুমি যে কোনো ৪টা অধ্যায় বা ৫টা অধ্যায়, ৪টা অধ্যায় মেইনলি হচ্ছে ভালো করে টার্গেট নিবা। ৩, ৪, ৫ আমি এগুলোকে এক ক্যাটাগরিতে রাখলাম কেন? এই ৩ এবং ৪ থেকে মিক্স করে প্রশ্ন দেয়, এজন্য ৩, ৪ মিস দিও না। সো এখান থেকে ২টা সিকিউ তোমার একদম কনফার্ম থাকবে। ৫ অধ্যায় সহজ আছে, বন্ধু-বান্ধব নিয়ে কাহিনী আছে, এটা সহজ, এটা তো একটা আসবে। ৬ অধ্যায় তুমি যদি ভালো পারো তাহলে এটা নিতে পারো, বা 7 অধ্যায় নিতে পারো। আর 11 অধ্যায়টাকে আমি বলবো কি, যদি তুমি ভালো না পড়ার দরকার নাই, এটা আসলে যারা একটু বেশি পড়ছে কেমিস্ট্রি তাদেরকে বলি পড়তে। তবে কেমিস্ট্রির এই অধ্যায়টা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। না তুমি যদি অধ্যায়টা এখানে স্কিপ করো কোনো কারণে, হয়তো বা ইন্টারমিডিয়েটে ওঠার পর একটু তোমাকে বেশি স্ট্রাগল করতে হবে। তাছাড়াও যেহেতু তোমার এখন টাকার সামনে এক্সাম, ভালো এক্সামে, এজন্য তোমাকে স্কিপ করতে পারো তুমি। ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ তোমাকে হচ্ছে আমি এখন সাজেশন দিব যে এই অধ্যায় থেকে কোন টপিকস গুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো তুমি বেশি বেশি করে পড়বা। এখন আমি সেগুলো তোমাকে বলবো। তুমি যেকোনো ৪টা তোমার মত অনুযায়ী, তোমার সুবিধা অনুযায়ী ৪টা বা ৫টা অধ্যায় হচ্ছে তুমি সিলেক্ট করে ভালো করে এই অধ্যায়গুলোই পড়বা। চলো এবার এই অধ্যায়গুলোর কোন কোন টপিকস গুলো আমরা পড়ি এইগুলো দেখি। চ্যাপ্টার ৩ এই অধ্যায়ে রাদারফোর্ড এবং যে বোরের মডেল আছে, হ্যাঁ, এই মডেল দুইটা তুমি একদম মুখস্থ করে ফেলবা। এইগুলো ইম্পর্টেন্ট, আসে কিন্তু এমসিকিউ তো আসে। তারপরে এই যে অধ্যায়ে যে এমবিআর ইকুয়াল টু এনএস/2 পাই, এই যে রাদারফোর্ড মডেলের মধ্যে পড়ছো কৌণিক ভরবেগে, এই সূত্র রিলেটেড যে অঙ্কগুলো আছে এগুলো করবা। তারপরে তোমাকে ইলেকট্রন বিন্যাসটা একটু দেখবা, এটা থেকেও আসে। তারপরে কোয়ান্টাম সংখ্যা তোমাকে জানতে হবে। কোয়ান্টাম সংখ্যা, এই যে তোমার প্রধান শক্তি স্তর, তারপরে সহকারী প্রধান শক্তি স্তর, এগুলো দেখবা, ঠিক আছে? তো কোয়ান্টাম সংখ্যাগুলো তোমাকে পারতে হবে। তারপরে এই অধ্যায়ের আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় রিলেটেড। এটা থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা তোমার কনসেপ্ট। এই কনসেপ্ট থেকে প্রতি বছরই তোমার কিন্তু থাকেই থাকে মানে এক্সামে প্রশ্ন থাকেই।
তো এই আপেক্ষিক পারমাণবিক ভরটা তোমার রিলেটেড যে ম্যাথ গুলো আছে এগুলো বের করবা। মেইনলি এখানে তোমার কি থাকে, বিভিন্ন আইসোটোপের পার্সেন্ট থাকে, ভর দেওয়া থাকে, এটা থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা লাগে। বা কোনো একটা পরমাণুর একটা তোমার একটা পরমাণুর ভর দেওয়া আছে, তার হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয়, তাই না? কার্বন 12 আইসোটোপ, 12 ভাগের 1 অংশ যে ভর সেই ভর দ্বারা ভাগ করে। তো এই রিলেটেড যে ম্যাথ গুলো সেগুলো তুমি করবে। এবার আসো তুমি চ্যাপ্টার 4 এ কি পড়বা। চ্যাপ্টার 4 এ হচ্ছে এই পর্যাবৃত্ত ধর্ম আর কি। সো এই পর্যাবৃত্ত মেবি পর্যায় সারণী তোমাদের অধ্যায়ের নাম। তো এই অধ্যায়ের মধ্যে তোমার গ্রুপ এবং পর্যায় নির্ণয় আছে না, একটা মৌল দিল, মৌলটার ইলেকট্রোমিনাস তুমি করলা। সো করার পরে এটা হচ্ছে গ্রুপ এবং পর্যায় নির্ণয়ের সংবলিত যে ইয়াগুলো আছে এইগুলো তুমি পড়বা, এটা আসে, এই কনসেপ্টটা এই অধ্যায় থেকে দেই। তারপরে পর্যাবৃত্ত ধর্মগুলো ভালো করে পড়বা। এই অধ্যায়ে পর্যাবৃত্ত ধর্মটাই হচ্ছে মেইন বিষয়। এই অধ্যায়ে প্রশ্ন আসলেই 99% হচ্ছে পর্যাবৃত্ত থেকে একটা প্রশ্ন থাকেই গ অথবা ঘতে। তো যেমন কি আয়নীকরণ ব্যাসার্ধ, তারপরে আকার, তারপরে হচ্ছে তোমার কি তৈরিয়াত্মকতা, ইলেকট্রন আসক্তি, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এই যে বিষয়গুলো আছে এই পর্যাবৃত্ত ধর্মের সাথে সংবলিত, এই কনসেপ্ট গুলো তুমি একটু ভালো করে পড়বা। ঠিক আছে? সক্রিয়তা, এই তোমার অনেকগুলো মৌল দিল, বললো যে কে বেশি সক্রিয়, তাদের সিরিজটা লেখো বা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, এগুলো দেখবা। এটা মিলে হচ্ছে পর্যাবৃত্ত ধর্মের সাথে সংযুক্ত আর কি। তো এই অধ্যায়টা আসলে এগুলো পড়লে তোমার অধ্যায়টা এমনি ক্লিয়ার, আর বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবা, তাইলে আরো বেশি দেখবা কোনগুলো আসতেছে, ওইগুলো ওই কনসেপ্ট অনুযায়ী তুমি পড়া শুরু করো। তারপরে আসে চ্যাপ্টার 5 এ আমরা কি করবো। তারপরে হবে প্রথমত বলি তোমাদের একাধিক যোজতা প্রদর্শন করে কোন কোন যৌগ মৌলগুলো, এগুলো আসে না, যেমন সালফার, কার্বন, এগুলো। তো এইটা কিন্তু তোমার ইম্পর্টেন্ট, এটা একটু পড়ো, এগুলো পড়ো। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা হচ্ছে কি তোমার এই যে বন্ধন। যে একটা দিল যে এটা তোমার কি বন্ধন গঠন করে, আয়নিক না সমযোজী, বা কেমনে গঠন করে, এগুলো আসে ইলেকট্রন ত্যাগ শেয়ার এগুলোর মাধ্যমে, এগুলো আসে। এবং এইগুলো করার জন্য বা যদি প্রশ্ন বলে যে তোমার ডায়াগ্রাম আঁকতে হবে, মানে চিত্র আঁকতে হবে, চিত্র আঁকবা। না বললে তুমি চিত্র আঁকবা, এগুলোর জন্য চিত্র কিন্তু মাস্ট। ঠিক আছে? তো এই বন্ধনের ইয়াগুলো তোমার আসবেই, ধাতব বন্ধন আসে। আরেকটা হচ্ছে দ্রবণীয়তা। তো পানিতে কোন যৌগটা হচ্ছে কি দ্রবীভূত হবে, কোনটা হবে না, এগুলো আসে না, আসে কিন্তু। তারপর মুক্ত জোড় এবং বন্ধন জোড় গুলো পড়বা। তারপরে তাপ পরিবাহিতা, এগুলো একটু পড়বা, একটু এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট হতে পারে। তো তারপরে চ্যাপ্টার 6 মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় বলি আমি তোমাকে। তো এটা আসলে অনেক ইম্পর্টেন্ট অধ্যায়, তুমি নেক্সট দেখবা এই অধ্যায়টা অনেক কাজে লাগবে পরবর্তী লাইফেও। ঠিক আছে? তো চলো আমরা এই অধ্যায়ের মধ্যে কি কি পড়বো আমরা। তো প্রথমত মূল রিলেটেড যে ম্যাথ গুলো আছে, এক মোল কত গ্রাম, একটা যৌগের এক মোল হচ্ছে তার আণবিক ভরের সমান। এই যে মূল রিলেটেড যে তোমার ইয়াগুলো আছে, এর সূত্র কতগুলো আছে, W/M, তারপর হচ্ছে কি তোমার S/P, তারপর হচ্ছে N/, এভোগাড্রোর সংখ্যা, মানে এই যে সূত্র সম্বলিত যে যে তোমার ম্যাথ গুলো আছে না, এই ম্যাথ গুলো করবা। ঠিক আছে? তারপরে তোমার আরেকটা সূত্র আছে না তোমার, এই যে W/SBm/1000। তো এই সূত্রটা থেকে কিন্তু দেখবা যে গড় মধ্যে 90% ক্ষেত্রে হচ্ছে গতে এই সূত্র দিয়ে একটা ম্যাথ আসে দ্রবণ তৈরি করার ক্ষেত্রে। সো এই ম্যাথটা, এই সূত্রটার ম্যাথ সংবলিত সবগুলো ম্যাথ তুমি করবা। তারপরে ঘনমাত্রা রিলেটেড কিন্তু এটা কিন্তু ঘনমাত্রা রিলেটেড ম্যাথের মধ্যে পড়ে আর কি। তারপরে শতকরা সংযুতি। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট দেখবা যে গ অথবা গহতে আসে স্থূল সংখ্যা তথা আণবিক সংখ্যা নির্ণয় করা, মানে 99% হচ্ছে এইটা থেকে তোমার মিলে হচ্ছে এক্সামে চলে আসে, 99%। সো এই কনসেপ্টটা, এই টপিকসটা এত ইম্পর্টেন্ট, তোমাকে বলে বোঝাতে পারবো না। তারপর রাসায়নিক সমীকরণ দেখবা। তারপরে লিমিটিং বিক্রিয়ক, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। লিমিটিং বিক্রিয়ক মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস। এবং হচ্ছে মিশ্রণের প্রকৃতি। মেইনলি লিমিটিং বিক্রিয়ক বের করার পরে দেখি কোনটা অবশিষ্ট থাকে, যে অ্যাসিড হয় তাহলে হচ্ছে অম্লীয়, যদি তোমার ক্ষার থাকে ক্ষারীয় প্রকৃতির হয়। এগুলো একটু সিদ্ধান্ত দেওয়া লাগে আর কি। সো ইজি ছিল। সো এগুলো ভালো করে পড়বা। তারপরে চ্যাপ্টার 7 এ তুমি কি করবা। চ্যাপ্টার 7 এ আছে কি মেইনলি যে বিক্রিয়ার বিভিন্ন প্রকারভেদ আছে, রাশিদিলের নীতি আছে, এগুলোই তোমার মেইনলি আছে এই অধ্যায়ে থাকে। তো তোমার বিক্রিয়া প্রকারভেদ গুলো ভালো করে পড়বা। আর এই বিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট আছে তোমার সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ, অদ্বৈতকরণ বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। তারপর সংশ্লেষণ, সংযোজনের সাথে সংশ্লেষণ বিক্রিয়া ইম্পর্টেন্ট। তারপরে বিশ্লেষণ বিক্রিয়া, এগুলো কিন্তু তোমার আসে। বলতে পারে যে একটা দিল যে এটা সংযোজন বিক্রিয়া বা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া, কিন্তু এটা সংযোজন বিক্রিয়া বা সংশ্লেষণ বিক্রিয়া না।
তো এগুলো কিন্তু আসে, ঠিক আছে? তো এগুলো একটু বুঝো তোমরা। আরেকটা হচ্ছে কি লাশি তেলের নীতি। এই অধ্যায় থেকে প্রশ্ন করবে আর লাশি তেলের নীতি থেকে আসবে না, এটা তো হতেই পারে না। এইটা তোমার 99,999 100% এরকম বলতে পারো। আর আরেকটা তুমি দেখবে হেবার প্রণালী, এটা দেখে যাবা যেমন তৈরির প্রসেসটা, হেবার প্রণালী এটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আর এখানে তোমার লাশি দিলে বিভিন্ন তোমার স্টেপ গুলো এখানে তোমার আসে আর কি। আর আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট তৈরি করার জন্য কি করতে হবে, এই ধরনের ইয়াগুলো আসে। মেনলি এটা লাশি তেলের ইউজ করে হচ্ছে আমরা করি আর কি, যে কি করলে হচ্ছে উৎপাদ বেশি পাওয়া যাবে, এই প্রসেসটা হচ্ছে ফলো করে আমরা করি, ঠিক আছে? তো এই অধ্যায়ে এই টপিক গুলো তুমি পড়লে এই অধ্যায়টা পুরাটা তোমার কভার হয়ে যাবে এবং এক্সামে তোমার কমন পাবাই। তো এবার চলো চ্যাপ্টার 11, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা অধ্যায়। এই অধ্যায়টা আসলে ইম্পর্টেন্ট। যারা এই অধ্যায়টা পারো না, কারণ এই অধ্যায়টা একটু টাফ আছে, আসলে একটু টাফ বাকিগুলোর তুলনায়। আর এখানে বিভিন্ন কিছু মুখস্থ রাখা লাগে, বোঝা লাগে। তো যারা পারো তাদেরকে বলতে, যারা না পারো যদি এই মুহূর্তে সম্ভব না হয়, এটা তোমার পড়ার দরকার নাই। এই অধ্যায়ে কি কি মিলে আসে? প্রস্তুতিকরণ আসে, মানে একটা বলো যে এটা দেওয়া আছে অ্যালকিন তৈরি করো, বা অ্যালকিন বা অ্যালকেন এগুলো প্রস্তুতে তোমার থাকতে কিভাবে প্রস্তুত করা লাগে এটা আসতে পারে। তারপর রূপান্তর, তোমাকে দিল ধরো অ্যালকেন, অ্যালকেন থেকে দিয়ে বলো যে একটা অ্যাসিড তৈরি করো, অথবা তোমার অ্যালডিহাইড তৈরি করো, অ্যালকোহল তৈরি করো, এরকম থাকে। রূপান্তর গুলো, রূপান্তর যেভাবে হতে পারে, কত ভাবে তোমাকে রূপান্তর দিতে পারে, অনেক ভাবে দিবে দেখবা। তো এগুলো তোমাকে পারতে হবে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট হয়েছে তোমার, দেখবা যে অসম্পৃক্ততার পরীক্ষা। এই অধ্যায়টা এটা আসলে একটা ইম্পর্টেন্ট একটা তোমার টপিক। দেখবা যে অসম্পৃক্ততার পরীক্ষাটা আসে যে অ্যালকেন অসম্পৃক্ত পরীক্ষা দেই না, কিন্তু অ্যালকিন দেই, অ্যালকাইন দেই, ঠিক আছে? এটা তোমার আসে। সো এটা ইম্পর্টেন্ট একটা টপিক। একটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া, এই যে এটা দেখে যাবে, ঠিক আছে? পলিমারকরণ। তো এগুলো ছিল তোমার মানে মেইনলি হচ্ছে সাজেশন। তুমি এই টপিকস গুলো যদি একটু ভালো করে পড়ে যাও, তাহলে যেটা হবে তোমার এক্সামে তোমার মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন থাকবে। আর মেইনলি এক্সামে এগুলো থেকেই তোমাকে প্রশ্ন করবে, এগুলো থেকেই তোমার কমন আসবে। সো চিন্তা করার কোনো কারণ নাই। এই কনসেপ্ট গুলো, এই টপিকস গুলো হচ্ছে একটু ভালো করে তুমি টাইম দিয়ে পড়ো, ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা। তো যারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো, তোমাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক শুভকামনা রইলো, এবং আমি আশা করি তুমি যদি এই সাজেশনটা ফলো করে তুমি নিজের চেষ্টা করতে পারো, তুমি কাজ করতে পারো, নিশ্চয়ই তুমি ভালো করবা। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা গাইডলাইন নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।